গুড ইভিনিং বন্ধুরা। আজ 9 নভেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: কাছাড় জেলার রেশন কার্ড গ্রাহকদের জন্য জরুরি নির্দেশ। আগামীকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হতে চলেছে রেশন কার্ডে মসুর ডাল, চিনি এবং লবণের বিতরণ। প্রায় 2,45,00,000 সুবিধা প্রাপকের মধ্যে 70 লক্ষ রেশন কার্ডধারী পরিবার অন্তর্ভুক্ত। বিনামূল্যে বিতরণকৃত চালের পাশাপাশি স্বল্প মূল্যে মসুর ডাল, চিনি এবং লবণ পাবেন। কাছাড়ে 13 লক্ষাধিক পরিবার এই সুবিধা পাবেন। শিলচর জেলায়ুক্তের কার্যালয়ে সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানিয়েছেন সহকারী আয়ুক্ত তথা গণবণ্টন বিভাগের ভারপ্রাপ্ত যুগ্ম সঞ্চালক জুনালী দেবী। 10 নভেম্বর মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বণ্টন করবেন। উল্লেখ্য, জেলার সমগ্র 1756টি ন্যায্য মূল্যের দোকানে একযোগে উদ্বোধনী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। একইভাবে শ্রীভূমি করিমগঞ্জ জেলায়ও আগামীকাল অর্থাৎ 10 নভেম্বর থেকে রেশন কার্ডে স্বল্প মূল্যে মসুর ডাল, চিনি এবং লবণের বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে। মোবাইল ব্যবহারকারীদের জন্য ভয়ঙ্কর ঘোষণা। বছর শেষে অথবা আগামী বছরের শুরুতেই আবার বাড়তে চলেছে মোবাইল রিচার্জের দাম। মোবাইল রিচার্জের খরচ আরও দামি হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী টেলিকম ইন্ডাস্ট্রি আবার একবার ট্যারিফ বাড়ানোর পরিকল্পনা করেছে। 2024 সালের পর আবার একবার মোবাইল ট্যারিফ বাড়তে চলেছে। রিপোর্ট অনুযায়ী রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল, ভোডাফোন আইডিয়া দেশের এই 3 জনপ্রিয় এবং সর্বাধিক ব্যবহৃত টেলিকম সংস্থা তাদের মোবাইল রিচার্জের দাম বাড়াতে চলেছে। আগামী 2-1 মাসের মধ্যেই এই টেলিকম সংস্থাগুলি রিচার্জের দাম বাড়াবে। প্রায় 10% বাড়তে পারে ট্যারিফ, অর্থাৎ গ্রাহকদের খরচ আরও 10% বাড়বে। প্রসঙ্গত, আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না করলেও রিলায়েন্স জিও এবং এয়ারটেল ইতিমধ্যেই তাদের বেশ কিছু রিচার্জ প্ল্যানে পরিবর্তন এনেছে। কোনো প্ল্যানের দাম বাড়ানো হয়েছে, কোনো প্ল্যানের আবার মেয়াদ কমিয়ে দেওয়া হয়েছে। যেমন জিওর 1 GB প্রতিদিনের বেস প্ল্যানের দাম আগে ছিল 249 টাকা, এখন তা পরিবর্তন করে 1.5 GB প্রতিদিন করা হয়েছে। নতুন দাম হয়েছে 299 টাকা। এয়ারটেলের বেস প্ল্যানও একইভাবে পরিবর্তন করা হয়েছে। তবে বিআই অথবা ভোডাফোন আইডিয়ার রিচার্জ প্ল্যানে এখনও কোনো পরিবর্তন করা হয়নি। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সকাল থেকে গোয়ালপাড়া জেলার দহিকাটা সংরক্ষিত বনাঞ্চলে শুরু হলো উচ্ছেদ অভিযান। 9 এবং 10 নভেম্বর এই সংরক্ষিত বনাঞ্চলের 1143 বিঘা জমিতে উচ্ছেদ চালানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী রবিবার সকালে এই অভিযান শুরু হয়। ভোর 5টা নাগাদ প্রশাসনের বুলডোজার বনাঞ্চলের ভিতরে প্রবেশ করে। এরপরই শুরু হয় উচ্ছেদ। প্রশাসন এবং পুলিশ জানিয়েছে, কিছু উচ্ছেদকৃত ব্যক্তি অভিযান ব্যাহত করার চেষ্টা করেছিল। তবে পুলিশ ও জেলা প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এভাবে দহিকাটা সংরক্ষিত বনাঞ্চল এলাকা থেকে প্রায় 1000 বিঘা দখলকৃত জমি মুক্ত করা হয়। অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট অথবা AIUDF নেতা আব্দুল হাইকে অভিযানের সময় ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণার পর কিছু দখলদার ইতিমধ্যেই স্বেচ্ছায় জমি খালি করে দিয়েছিল। ভারতের কেউ অহিন্দু নয়, মুসলিম হোক অথবা খ্রিস্টান, সকলেই হিন্দু পূর্বপুরুষের বংশধর। দেশের মূল সংস্কৃতি হল হিন্দু, এমনই দাবি করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। বেঙ্গালুরুতে সংঘের 100 বছরের যাত্রা নয়া দিগন্ত আলোচনা সভায় সংঘ প্রধান দাবি করেন, প্রত্যেক হিন্দুর বোঝা উচিত তারা হিন্দু, কারণ হিন্দু হওয়ার অর্থ হল ভারতের প্রতি দায়বদ্ধ হওয়া। ANI-এর প্রতিবেদন অনুযায়ী RSS-এর প্রধান বলেছেন, পুরো দেশে কেউ অহিন্দু নন। মুসলিম এবং খ্রিস্টানরা হলেন একই পূর্বপুরুষের বংশধর। ওরা সেটা জানেন না অথবা ওদের সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। ভারতের প্রতি দায়বদ্ধ হিন্দুরা দাবি RSS প্রধানের। সেই সঙ্গে সংঘ প্রধানের দাবি, যখন কোনো সংগঠিত শক্তিকে RSS-এর মতো গড়ে তোলা হয়
তখন সেটি ক্ষমতার দিকে তাকিয়ে থাকে না, সমাজে খ্যাতি চায় না সেই সংস্থা। তারা শুধুমাত্র ভারত মাতার গৌরবের জন্য সেবা করতে চায়, দেশের জন্য সংগঠিত করতে চায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অথবা ইউটিউবে একাংশ কন্টেন্ট ক্রিয়েটার স্বার্থান্বেষী উদ্দেশ্যে বিভ্রান্তিকর এবং কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশ করে সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছেন। শনিবার এমনই একটি ঘটনা সামনে আসে। কৈবর্ত সমাজকে লক্ষ্য করে মানহানিকর মন্তব্যের অভিযোগে হাইলাকান্দি জেলার এক কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে এদিন কাছাড়ের কালাইন থানায় লিখিত এক এজাহার দায়ের করা হয়েছে। কৈবর্ত পরিষদের কাটিগড়া ব্লক কমিটির সভাপতি নগেন্দ্র চন্দ্র দাস কালাইন থানায় গিয়ে অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সন অফ আসাম এই নামে একটি ফেসবুক আইডি থেকে কৈবর্ত সমাজকে উদ্দেশ্য করে অপমানজনক এবং বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে। ওই সোশ্যাল মিডিয়া পেজের অ্যাডমিন হাইলাকান্দি জেলার রুহুল নামের এক ব্যক্তি বলে জানা যায়। অভিযোগকারীর দাবি, কৈবর্ত সমাজকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ আক্রমণের পাশাপাশি বিভিন্ন তথ্য বিকৃত করে প্রচার করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি তৈরির পাশাপাশি সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা। পাতারকান্দি বিধানসভা কেন্দ্রকে ঘিরে শুরু হয়ে গেল আগামী 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করে জোরদার রাজনৈতিক চর্চা। আর এই আলোচনার কেন্দ্রে এসেছেন পাতারকান্দির প্রখ্যাত এবং সফল ব্যবসায়ী ও বিজেপির একনিষ্ঠ প্রবীণ কার্যকর্তা পরিতোষ বণিক। গোপালপুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি 26-এর বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সরাসরি নিজের জোরালো দাবি পেশ করেছেন। তার এই ঘোষণা রাজনৈতিক ময়দানে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। পরিতোষ বণিক সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন বিজেপির প্রতি তার সুদীর্ঘ 4 দশকেরও বেশি সময়ের নিরলস নিষ্ঠা এবং আত্মত্যাগের কাহিনী। তিনি আবেগপ্রবণ হয়ে বলেন, 1986 সাল থেকে আমি স্বতঃস্ফূর্তভাবে বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত ছিলাম। এরপর 1988 সালে যখন পাতারকান্দিতে প্রথমবার বিজেপি যুব মোর্চা কমিটি গঠিত হয়, তখন আমি সেই কমিটিতে সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করি। তার নেতৃত্বেই পাতারকান্দিতে বিজেপির সাংগঠনিক ভিত মজবুত হতে শুরু করে। এর জ্বলন্ত প্রমাণ হিসাবে তিনি স্মরণ করেন 1991 সালের কথা। এই সময় বিজেপি টিকিটে পাতারকান্দি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন মধুসূদন তিওয়ারি। এই জয় বিজেপির সংগঠনের মজবুত ভিতের এক ঐতিহাসিক স্বীকৃতি ছিল। লোকসভায় শীতকালীন অধিবেশন আগামী 1 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর 2025 পর্যন্ত অনুষ্ঠিত হবে, এমনটাই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শীতকালীন অধিবেশন আহ্বান করার সরকারের প্রস্তাব অনুমোদন করেছেন, তবে এটি সংসদের কাজের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হতে পারে। কিরেন রিজিজু তার এক্স অ্যাকাউন্টে ঘোষণা করে জানিয়ে দেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শীতকালীন অধিবেশন 2025 সালের 1 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর পর্যন্ত আহ্বান করার সরকারের প্রস্তাব অনুমোদন করেছেন। তারা একটি সংগঠনমূলক এবং অর্থপূর্ণ অধিবেশনের অপেক্ষা করছেন, যা তাদের গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং জনগণের আশা পূরণ করবে। এদিকে শীতকালীন অধিবেশন গুরুত্বপূর্ণ আইনগত কাজ এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, যা নতুন বছরের আগে দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। রেকর্ড সংখ্যক ভোটারের অংশগ্রহণে বিহার নির্বাচনের প্রথম পর্ব শেষ হওয়ার পর থেকেই বিহারের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে। এই পরিবর্তনের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে রাজস্থানের ফালুদি সাট্টা বাজারে, যা নির্বাচনী ফলাফলের একটি অনানুষ্ঠানিক সূচনা হিসাবে পরিচিত। প্রথম পর্বের 121টি আসনে এবার 65% ভোট পড়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। বিগত নির্বাচনের তুলনায় প্রায় 8% বেশি এই ভোটদান হার ইঙ্গিত দিচ্ছে যে ভোটারদের মধ্যে এবার চরম উৎসাহ রয়েছে এবং তারা সরকার পরিবর্তন অথবা স্থিতিশীলতা এই দুটির মধ্যে একটিতে নিজেদের ভূমিকা স্থির করে চলেছেন। ফালুদি সাট্টা বাজারের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী এনডিএ জোট আবার ক্ষমতায় ফেরার দিকে ঝুঁকেছে। তাদের অনুমান এনডিএ 145 থেকে 148 আসন পেতে চলেছে।
এর মধ্যে বিজেপি 70 থেকে 72 এবং জেডিইউ 57 থেকে 59 আসন পেতে চলেছে। মহাজোট 85 থেকে 89 আসন পেতে পারে, যার মধ্যে আরজেডি 66 থেকে 68 আসন পেতে পারে। সাট্টাবাজার বিশেষজ্ঞদের মতে বুটের দ্বারা দেখে এনডিএর অবস্থান আগের চেয়ে মজবুত হয়েছে। এই বাজারে এবার বিজেপির সম্ভাবনা বেশি। এবার শেষ খবর। বুট চুর গদি চুর স্লোগানকে সামনে রেখে সারা দেশে ব্যাপক গণস্বাক্ষর অভিযান শুরু করল জাতীয় কংগ্রেস। এই কর্মসূচির অংশ হিসাবে ত্রিপুরার প্রদেশ কংগ্রেস রাজ্য জুড়ে ব্যাপক গণসংযোগ চালিয়ে মোট 2,04,000 গণস্বাক্ষর সংগ্রহ করেছে। নভেম্বর মাসের শেষ সপ্তাহে এই গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি রাষ্ট্রপতির কাছে পাঠানোর উদ্যোগ নিয়েছে কংগ্রেস। সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা জানান, সারা দেশে ইতিমধ্যে 5 কোটিরও বেশি গণস্বাক্ষর সংগ্রহীত হয়েছে। এই স্বাক্ষরের মাধ্যমে কংগ্রেস দল দেশের মানুষের নির্বাচনী স্বচ্ছতা এবং গণতন্ত্র রক্ষার দাবি রাষ্ট্রপতির নিকট উপস্থাপন করবে। সাংবাদিক সম্মেলনে আশিস কুমার সাহা বলেন, বর্তমান নির্বাচন কমিশন বিজেপির একটি শাখা সংগঠনে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনের কাজ এখন আর নিরপেক্ষ নয়, বরং বিজেপিকে ক্ষমতায় কিটিয়ে রাখার জন্য কাজ করছে। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।